পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনে আসল যে ঘটনাটা ঘটেছে, মমতা ভার্সেস জনতা। সারা রাজ্যের মানুষ মমতার বিরুদ্ধে চলে গেছে এবং এটা জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। এরকম স্বৈরাচারী, মানে বিশেষ করে এটা আমরা বহুদিন ধরে বলছিলাম, ওই রাজ্যের মানুষও বলছিল মমতাকে এই রূপে কেউ দেখতে চায়নি। 2011-র আগে কমিউনিস্ট পার্টির অ্যাট্রোসিটির বিরুদ্ধে, তাদের সন্ত্রাসের বিরুদ্ধে মমতার একটা মুখ ছিল। তখন সবাই মিলেমিশে মমতাকে সাপোর্ট করেছিল দলমত নির্বিশেষে, যদিও বিভিন্ন দল ভোটে দাঁড়িয়েছে, কিন্তু সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ তখন তার পক্ষে ছিল এবং বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল জয়লাভ করেছে। এই মমতার জয়লাভ হওয়ার পরে 3 বছর, 3.5 বছর সে ঠিক ছিল। এরপরে এমন স্বৈরাচারী হয়ে উঠল, কেউ জিনিসটা ভাবতেও পারেনি পশ্চিমবঙ্গের মানুষ, আমরাও ভাবতে পারিনি। তো এবার মানুষ সবাই একজোট হয়েছে, এমনকি যারা সিপিএম করত তারা পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তারা জানে যে যদি পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে হয়, পশ্চিমবঙ্গকে যদি আগের জায়গায় নিতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো গত্যন্তর নেই। সেই জন্য যে দলের সমর্থন করে থাকুক, ভোটটা দেওয়ার সময় এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে। এবং এই প্রথম 2011 কিন্তু ভোটটা জেনুইন হয়েছিল, কোনো রকম জল মেশানো হয়নি। এবারে ভোটটা সেই রকম, অর্থাৎ টিএন সেশনের পর কোনো নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে যে ভোট ইচ্ছা করলে সঠিক ভোট করা যায়, সুষ্ঠু ভোট করা যায় এবং মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা প্রয়োজন। এই জন্য তারা এই কাজটা করে দিয়েছে। একজন সবচেয়ে বেশি অভিনন্দন পাওয়ার যোগ্য নির্বাচন কমিশন। আর মানুষের একটা ভোট, একটা যে ভোটের দাগ, একটা ভোট যে কত গুরুত্বপূর্ণ, এবার পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা দেশের মানুষ রিয়েলাইজ করেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে সারা দেশের শাসকরা এটা সতর্ক থাকা উচিত যে অহংকারী এবং অহমিকা এবং এই যে বেপরোয়া ভাব, এই জিনিসটা কারো থাকা উচিত নয়। আগে মমতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার যে একটা ডিক্টেটরশিপ চেহারা, পশ্চিমবঙ্গের মানুষ সুযোগের জন্য অপেক্ষা করছিল, এই সুযোগটা তারা পেয়েছে। তো এটা আমি মনে করি রাজনীতিতে 5 বছর পর পর ভোট হয়। মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে একটা সরকার বসায়। সে সময় যদি আমরা এই ভোট পাওয়ার পর যদি আমরা বেপরোয়া হয়ে যাই, তাহলে কিন্তু মানুষ একদিন না একদিন এটার ব্যবস্থা গ্রহণ করবে, যেটা পশ্চিমবঙ্গ হয়েছে। আমি আমার ক্ষেত্রেও বলবো, যদি অহংকারী হয়ে যাই এবং যদি বেপরোয়া হয়ে যাই, মানুষের কথা যদি না শুনি। একটু আগেও আমার এখানে একজন এমএলএ সাহেব এসেছিল সিপিএম দলের, ওনার কথা শুনতে হবে। আমি রাজ্যের একজন মন্ত্রী, আমি না সিপিএমের এমএলএর কথা শুনবো না।
এটা হতে পারে না। এমনও তো হতে পারে সে একটা সঠিক ইনফরমেশন দিয়েছে। তো আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা আমাদের যারা জনপ্রতিনিধি এবং বিশেষ করে যারা মন্ত্রী, সবাই এই ব্যাপারে সতর্ক এবং শিক্ষা নেওয়া উচিত। এটার থেকে শিক্ষা, কিন্তু এটা পজিটিভ শিক্ষা নিতে হবে পশ্চিমবঙ্গ নির্বাচন থেকে, যত রাজনৈতিক দল রয়েছে। তো এটা হলো গণতন্ত্রের জয় হয়েছে এবং এর থেকে কিন্তু শিক্ষা পেয়েছে মানুষ। আমার বিশ্বাস এরকম বেপরোয়া গণতান্ত্রিক পদ্ধতিতে 5 বছর জন্য জিতে এরপরে আমি কি একবারে নিজস্ব সব কেন্দ্রীভূত করার জন্য যেরকম চেষ্টা, এটা কাম্য নয়। এবার পশ্চিমবঙ্গের মানুষ এ রায় দিয়েছে। এবার আরেকটা জিনিস হয়েছে, কমিউনিস্ট পার্টির একদম টোটাল চিন্তা করা যায় এত বছর পরে ভোটের পরে তাদের মাত্র 1700 ভোট বেড়েছে। আজকে এই দেশে একটা জিনিস প্রমাণিত হয়েছে, এখন নীতি অর্থাৎ উন্নয়নের পক্ষে মানুষরা এখন রায় দেবে সব ক্ষেত্রেই। শুধুমাত্র সবসময় ভাতাটাই গুরুত্বপূর্ণ নয়। মমতা কি ভাতা দেয়নি? 1,500 2,000 করে ভাতা দিয়েছে। মানুষ আত্মনির্ভর হতে চায়, মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, মানুষ রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা যে বিকশিত ভারতের কথা বলছি, পশ্চিমবঙ্গ যদি পিছিয়ে থাকে বিকশিত ভারত হতে দেরি হবে। সেজন্য পশ্চিমবঙ্গের জয়লাভটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং পশ্চিমবঙ্গের জয়ের পরে সমস্ত শাসক গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলি আরও বেশি সতর্ক হওয়া দরকার। 5 বছর আমাকে যে ভোট দিয়েছে, এই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে, আমার ক্ষমতার মধ্যে থেকে আমি যেন সেগুলি পূরণ করতে চেষ্টা করো, অর্থাৎ আমার যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। দেখুন, আমি তো কাউকে ম্যাড বলতে পারি না। গণতন্ত্রে উনি যে ডিক্টেটরশিপ আরেকটা প্রমাণ করলো, ভারতীয় সংবিধানে উনি না দিল কি হবে? 7 তারিখের পরে অটোমেটিক উনি চলে যাবে। এটা সিস্টেম নেই। বা দেখুন, ইন্দিরা গান্ধীর মতো স্বৈরাচারী পর্যন্ত ভোটে হেরে রেজিগনেশন দিয়েছে, যিনি জরুরি অবস্থা জারি করেছে। উনিও, এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ নয়, আমাদের দেশ, আমাদের দেশের গণতন্ত্র ভীষণ মজবুত। এখানে দেখবেন সৈন্যরা রিভোল্ট করে না। আমাদের পাকিস্তান দেখবেন সৈন্যরা রিভোল্ট করে, বাংলাদেশে রিভোল্ট করে। আমাদের এখানে রিভোল্টের সিস্টেম নাই। ডেমোক্রেসি, আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এখানে কোনো দিন কেউ ইচ্ছা করলে আমি মুখ্যমন্ত্রী থাকব, এটা হতে পারে? আমরা সাংবাদিক মানুষ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনি বলুন। এরকম উনি আসলে ওনার কি হয়েছে আমি জানি না। এবং মুখ্যমন্ত্রী আসলে ক্ষমতার বাইরে উনি থাকতে পারে না। ইন্দিরা গান্ধী পর্যন্ত রিজাইন করে দিয়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে বহু বছর পর। তো এরকম হতে পারে। সুতরাং এটা গণতন্ত্রের জন্য কাম্য নয় এবং সংবিধানের জন্য কাম্য নয়। উনি না দিলেও কিচ্ছু আসে যাবে না। আজকে 5 তারিখ 6 তারিখ, অটোমেটিক কালকের মধ্যে উনি চলে যাবে। উনি যদি নাও রিজাইন করে কিচ্ছু আসে যাবে না। এই যে ওনার উপদেশটাকে আমি জানি না। নিশ্চয় প্রত্যেক মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার থাকে, সবারই থাকে। তো লিগ্যাল অ্যাডভাইজারের থেকে ওনার মতামত নেওয়া উচিত ছিল। উনি রিজাইন করবে না, এই যে কথাটা, ওনার কথা শুনেছে কেউ তো অটোমেটিক মন্ত্রী আছে রিজাইন করে দিয়েছে। বিমানবাবু, মোস্ট প্রবলি বিমান কি জানি এক ভদ্রলোক, উনি মন্ত্রী ছিলেন, উনি রেজিগনেশন দিয়ে দিয়েছে। সুতরাং উনি দিলে কি না দিলে কিচ্ছু আসে যায় না। এটা হলো ওনার ড্রামা। ওনার পক্ষে ওনার দলটাই থাকবে না, আমি আগাম বলে দিচ্ছি, এই দলটাই থাকবে না। যে আশাকাঙ্ক্ষা নিয়ে উনি ক্ষমতায় এসেছিল, তৃণমূলের পাবলিক ভেবেছিল এর থেকে, ওনার থেকে আমরা অনেক কিছু পাবো, কিচ্ছু করেনি। পশ্চিমবঙ্গকে কমিউনিস্টরা যতটুকু ক্ষতি করেছে, এর থেকে বেশি ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ওনার এই পদত্যাগ না করলেও কিচ্ছু আসা যাবে না। আমি মনে করব ওনার সুমতি হোক, উনি
অন্তত কিছুটা সম্মান পাবে যদি রেজিগনেশন করে, না করলে কিচ্ছু নাই। সারা পৃথিবীর মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে উনি একজন কলঙ্কিত হয়ে থাকবেন। আমি বহু আগে বলছি, আমাদের দেশ এমন একটা দেশ, হ্যাঁ মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে, ত্রিপুরা পেয়েছে, কেরালা পেয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় তারা খাতা খুলতে পারেনি। আসলে বিভ্রান্ত হয়ে মানুষ তখন কংগ্রেসের বিরোধী হিসাবে তখন ভারতীয় জনতা পার্টি এখন যেরকম মানে এগিয়ে ছিল, তখন সেরকম পরিস্থিতি ছিল না। তখন মানুষ বিভ্রান্ত হয়ে কমিউনিস্ট পার্টির হাত ধরেছিল কোনো কোনো রাজ্যে। এখন ধীরে ধীরে বুঝেছে বিদেশের নীতি আমাদের রাজ্যে চলবে না। স্বামী বিবেকানন্দ বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল, যে বিদেশের অনেক কিছু ভালো থাকতে পারে, কিন্তু তাদের ভালো হলেও আমাদের জন্য এটা বিষময় হতে পারে। সুতরাং আমাদের ভারতীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতির উপর ডিপেন্ড করে আমাদের দল বানাতে হবে, যারা আমাদের দুঃখ কষ্ট বুঝবে। সেরকম আদর্শ অনুপ্রাণিত যদি কোনো বিরোধী দল হয়, আজকে না হোক কিছুদিন পরেও ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। অ্যাট প্রেজেন্ট কমিউনিস্ট পার্টির নো কেস, আমি ক্লিয়ার, নো কেস। আর কোনো দিন কোনো রাজ্যে তারা কিচ্ছু করতে পারবে না। এখন আছে আমাদের রাজ্যে 10 জন এমএলএ আছে, কিন্তু তাদের 10 জন এমএলএ থাকবে বলে আমি বিশ্বাস করি না। মানে এখন যে অবস্থা চলছে তারা সম্পূর্ণ ব্যর্থ। এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে, দেখবেন পশ্চিমবঙ্গে আমাদের সরকার গঠন হওয়ার পর, শপথের পরে উইদিন 1 ইয়ার কতগুলি প্রকল্প চালু হয়। সেন্ট্রাল স্কিম পর্যন্ত ওইখানে গ্রহণ করছে না, সেটা মমতা ব্যানার্জি তার আগ্রাসী নীতির মাধ্যমে সেটা পর্যন্ত উনি বাদ দিয়ে দিয়েছে। মানুষের সুখ দুঃখের কথা কোনোদিন চিন্তা করেনি। রাস্তাঘাট যেভাবে হওয়ার কথা ছিল হয়নি, এবং ডেভেলপমেন্ট যেটা হয়েছিল সেটা হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে, মৎস্য চাষে, ভারতবর্ষের বিভিন্ন শিল্পে কোথায় 1 নম্বর ছিল সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আমার বিশ্বাস এখন দেখবেন যে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট, এবং আমরা খুশি কারণ পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে সবসময়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন পরে একটা সঠিক সরকার পেয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে এটা সেই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। একেবারে তাদের ভবিষ্যৎ নেই, ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই, কিচ্ছু লাভ হবে না। এখানে ছন্ন ছাড়া কংগ্রেস একটা দল আছে, ওদের বিরোধী দলনেতার বলন চলন এগুলি ঠিক বিরোধী নেতার মতো মনে হয় না আমার। আর এখানে অখিলেশ যাদব, তার কোনো স্থিরতা নেই, রিজনাল পার্টির উচিতই না। সেখানে একটা তাদের শক্তি সব মিলিয়ে একটা থাকা উচিত, কেউ কাউকে মানে না। আপনি এতদিন মমতা বলছে ইন্ডিজোটের আমি যদি হেড হই তাহলে মানি, এগুলি পাগলামি ছাড়া কিছু না। সুতরাং এগুলি করা উচিত না। সুতরাং আমরা তাদের আর এতগুলি দলের নীতি কী আগে ক্লিয়ার হতে হবে। যেমন মমতার তৃণমূল কংগ্রেসের নীতি কী, কমিউনিস্ট পার্টির তাদের একটা নীতি আছে, খারাপ ভালো যাই হোক। আমাকে বলুন মমতা ব্যানার্জি তৃণমূলের কংগ্রেসের কী নীতি, অখিলেশ যাদবের কী নীতি, মায়াবতীর কী নীতি, রিজনাল পার্টিগুলির কী নীতি। একটা নীতি আদর্শ থাকবে। আমার যেমন ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ হলো আত্মনির্ভর ভারত, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই জন্য তারা সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে ঘরে ঘরে রোজগার, এটা নিয়ে আজকের অর্থনীতিতে এই জায়গাতে আসার পিছনে ভারতীয় জনতা পার্টির নীতির প্রতিফলন। আমাদের নীতি হলো একদম অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট। এই যে নীতি আমাদের দীনদয়াল উপাধ্যায়ের যে নীতি, সেই অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, সেরকমভাবে তো কোনো দলের স্পেসিফিক কোনো আমি নীতি দেখি না। দীর্ঘদিন পরে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি শ্যামাপ্রসাদ মুখার্জির যে রাজ্য, সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি অবশেষে সরকার করতে পেরেছে। আমি বলবো যদি রাজ্যের ডেভেলপমেন্ট, দেশের ডেভেলপমেন্ট করতে হয়,
ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া উচিত। অনেককে অবশ্য নেবেও না, কতগুলি নীতি আসে। আমি দেখেছি পশ্চিমবঙ্গে একটা মেসেজ আজকেই দেখেছি, সবাইকে দলে বোধে নেবে না বোধ হয়। তো এর মধ্যে ভালো মানুষ যারা আছে সবাই তো আর খারাপ না। এত মানুষ আমাদের আগে যারা অনেকে ভোট দিয়েছে এবার তো। আর নতুবা আমি একটা কথাই বলবো, আমি বিধানসভা বলেছিলাম যে নীতি আদর্শ ঠিক রেখে যার যার নীতি আদর্শ ঠিক করে এগিয়ে যাওয়া উচিত, আর নতুবা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া উচিত। এটা আমরা তখনও বলেছিলাম। আমার মনে আছে আমাদের কংগ্রেস দলের কিছু, তখন সময় কংগ্রেস দলের কিছু সদস্য তৃণমূলে যেতে চেয়েছিল। আমি তাদেরকে বারবার বলেছিলাম তৃণমূলে যাবে না, তৃণমূলের কোনো কেস ত্রিপুরা রাজ্যে নেই। তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল, পশ্চিমবঙ্গের সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। ত্রিপুরার তো প্রশ্নই ওঠে না, বারবার এসে ফেলিউর হয়েছে। চেষ্টা করেছিল অল ইন্ডিয়া পার্টি হওয়ার জন্য, অল ইন্ডিয়া পার্টি হতে পারেনি। সে যে তিমিরে, সেই তিমিরে একটা রাজ্যের মধ্যে ছিল, তাও সেখানকার মানুষ মানে 2011 পরে এই 2011 এবং 2026 এর মাঝখানে যত ভোট হয়েছে, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, নগর পঞ্চায়েত হোক, নিগম হোক, সব ভোটগুলি মানে এটা ভোটগুলি প্রহসনে পরিণত হয়েছে। আমি চাইব একটা ভালো শক্তিশালী বিরোধী জোট থাকুক, বিরোধী দল থাকুক। এটা আমি একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে বলবো। একটা ভালো বিরোধী দল থাকা উচিত যারা গঠনমূলক সমালোচনা করবে। না হলে নর্মাল কোর্সেই এটা পদ্ধতিটাই এরকম, না হলে শাসকরা একটু বেপরোয়া হয়। কিন্তু ভারতবর্ষের এখন যে পরিস্থিতি, মানুষ আর ভারতীয় জনতা পার্টি ছাড়া কারো উপরে বিশ্বাস করতে পারছে না। ছোটোখাটো কোনো রিজনাল পার্টি বিভিন্ন জায়গায় উঠে আবার ডুবে যায়, কিন্তু আমার মনে হয় একটা বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। আমাদের যে ত্রুটি বিচ্ছুতিগুলি আছে সেগুলি যেন ধরে দিতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল এই দেশের মানুষ পাবে কি না সন্দেহ। কারণ তারা সঠিক বিরোধী দলের দায়িত্ব কর্তব্য পালন করছে না। আমাদের রাজ্যেই বিরোধী দলের যে ভূমিকা থাকা উচিত সে ভূমিকা তাদের নেই। জিতেনবাবুরা উনি বিরোধী দলনেতা ঠিকই, কিন্তু বিরোধী দলের যে দায়িত্ব কর্তব্য এবং গঠনমূলক সমালোচনা ওরা করতে পারেনি, এবং এই ক্ষেত্রেও শাসক গোষ্ঠী হিসেবে ব্যর্থ ছিল এবং বিরোধী দলের হিসেবেও তারা ব্যর্থ হয়েছে। সুতরাং আগামী দিনে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির তো কিছুই থাকবে না। অন্যান্য বিরোধী দলগুলিও এখন থেকে যদি সঠিকভাবে তাদের নীতি আদর্শ ঠিক না রাখে, হুজুগে চললে হবে না। এবং শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, ভারতীয় জনতা পার্টি ভালো কাজ করলেও সমালোচনা, খারাপ কাজ করলেও এরকম না। যেগুলি ভালো, ভালোটাকে বলতে হবে। যেমন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলনেতা ছিল, উনি যেরকম অপোজিশন লিডার হিসেবে সাকসেস হয়েছিল, এটা কিন্তু ভারতের বিরোধী দলগুলি বর্তমানে করতে পারছে না।